প্রধান উপদেষ্টার সভাপতিত্বে ঐকমত্য কমিশনের বৈঠক। দুদিন পর বাতিল হতে পারে এমন সংস্কার চায় না বিএনপি। আগামী কয়েক মাস ঐক্য ধরে রাখার আহ্বান আলী রিয়াজের। রাজনৈতিক দলগুলোর মধ্যে যে সহযোগিতার ধারা তৈরি হয়েছিল অতীতে, তা সামনের মাসগুলোতে ক্ষুণ্ণ রেখে আমরা অবশ্যই একটি চূড়ান্ত পরিণতিতে উপনীত হতে পারব। ন্যাশনের কাছে আমরা এমন কোনো প্রেসিডেন্ট রেখে যেতে চাই না, অন্ততপক্ষে হেডেড বাই প্রফেসর ইউনূস, যেটা দুদিন পরে টিকবে না। জুলাই অভ্যুত্থানে আসলে মরদেহ পোড়ানোর মামলার আনুষ্ঠানিক বিচার শুরু। পৃথিবীর যে কোনো আদালতে বিচারের মতো অকাট্য তথ্য প্রমাণ আছে বললেন চিফ প্রসিকিউটর। যারা এই দেশেরই সন্তান, তাদেরকে এইভাবে নির্মম পন্থায় হত্যা করা, এটা পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন, এবং সেই ঘটনায় 16 জনের বিরুদ্ধে বিচার কার্য চলছে। ভোর থেকে টানা বৃষ্টিতে বিভিন্ন স্থানে জলাবদ্ধতা, জনদুর্ভোগ। খাল দখলের খেসারত দিতে হচ্ছে বলছেন নগরবাসী। গত বৃষ্টিতে এই সমস্ত সব ঘরের পানি উঠছে। আমাদের আবাসিকের ভিতর থাকে, আমি সাংবাদিক আবাসিকের 2 নম্বর রোড, 4 নম্বর রোড, মসজিদ, এখানে সব জায়গায় পানি হয়ে যায়। প্রথমবারের মতো ইউএস পেটেন্ট অর্জন করল বঙ্গভ্যাক্স। পূর্ণাঙ্গ ফর্মুলা আবিষ্কারের পরও ট্রায়াল অনুমোদনে বিগত সরকারের অসহযোগিতার অভিযোগ। শুভেচ্ছা, আমন্ত্রণ যমুনা নিউজে। নুসরাত বৃষ্টির সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন। জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে বক্তব্য রাখছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সরাসরি যাচ্ছি আমরা। দৃষ্টান্ত স্থাপন করেছেন, কিন্তু বিন্দু মাত্র সন্দেহ নেই। যখন ঐকমত্য কমিশন গঠন করলাম, আলী রিয়াজকে বললাম, উনিও জানেন না এটা কি জিনিস, সদস্যরাও জানেন না এটা কি জিনিস। আমরা চেষ্টা করে দেখি, সবাই মিলে দেখি, ইট ক্লিকড। আপনারা গ্রহণ করেছেন। এটি হলো মস্ত বড় অর্জন। এই অর্জন করতে পেরেছেন বলে আজকেও সবাই মিলে বসছি। তারপর বলছি যে আমি যাবার পরেও আপনারা বসে থাকবেন, আপনাদের আলোচনা চলতে থাকবে। কি পরিমাণ ধৈর্য প্রয়োজন হয় এই একই আলোচনা বলতে থাকা, করতে থাকা। যেহেতু আমাদের ওই লক্ষ্যটা আছে, ওই দূতকে আমরা সবচেয়ে বড় কাজটা নেব, যেটা আর কেউ কোনোদিন চাইবারও সুযোগ পাবে না, এই দত্ত কোনোদিন পাবে না। একবারই পাচ্ছি আমরা এই দত্ত। এই দত্তকে আমাদের মনের সমস্ত আশা তার ঘাটে দিয়ে দেবো, যে এটি আমাদের পূরণ করে দাও। সেই জিনিসের দিকে আমরা যেতে চাই। আজকে এই পর্বের সমাপ্তি হলো। তারপরে এখান থেকে আমাদেরকে নির্বাচন পর্যন্ত কিভাবে নিয়ে যাবেন, যাতে এই উৎসবের মধ্যেই নির্বাচনটা হয়ে যাবে। ভেতরে কোনো রকমের দুশ্চিন্তা রেখে যেন আমাদেরকে নির্বাচনে ঢুকতে না হয়। আমরা উৎসব এখান থেকে সৃষ্টি হবে, এই উৎসব নিয়েই নির্বাচন হবে, এবং নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধেই হবে। এটা পরিষ্কার করে হবে। আর বাকিগুলো হলো ডিটেলস। এইটি হলো পথ। আমরা হাইওয়ে বানিয়ে ফেলেছি, এই পথেই আমরা যাব। পথ ঠিক আছে। তারপরে এখন এখান থেকে কোথায় সাইনবোর্ড কি দিতে হবে সেগুলো পরের কথা। আমাদের যাত্রাপথ, আমাদের গন্তব্য পরিষ্কার। এটা পরিষ্কার করে, এটা আমার আবেদন। ডিটেলসের ব্যাপারে আপনারা জানেন কি আছে, কি করতে হবে। স্বনির্বন্ধ আবেদন, এটা শুধু আমার একার আবেদন না, সারা দেশবাসীর আবেদন। সবাই চায়, সবাই এটার থেকে মুক্ত হতে চায়। যেই সব জিনিস হয়ে গেছে তার থেকে মুক্ত হতে চায়। সমস্ত পথঘাট বন্ধ করতে চায়, যাতে কোনো জায়গা দিয়ে কেউ কোনো দিক ঢুকতে না পারে, প্রবেশ করার কোনো সুযোগ না পায়। এই আমাদের যে একটা, আমরা এই এখান থেকে ফেব্রুয়ারি পর্যন্ত যদি এই কাজটা করে ফেলতে পারি, তাহলে আমাদের দেশ যেরকম নিশ্চিন্ত হবে, এবং পৃথিবীর অন্যান্য দেশও আমাদেরকে লক্ষ্য করবে, শিখতে আসবে যে আমরা কিভাবে এটা করলাম, কি জিনিস আমরা এর মধ্যে দিয়েছি। আমরা হয়তো এখনো হয়তো আমরা সবাই বুঝতেছি না এই ঐকমত্য কমিশন আমাদেরকে কি দিয়েছে, কি পেয়েছি। 1 বছর পরে যখন এদিকে ফিরিয়ে দেখবেন, তখন বুঝতে পারবেন কি মহাকাণ্ড আপনারা করেছেন। 2 বছর 10 বছর পরে যখন অন্যরা দেখবে, তারা অবাক বিস্ময়ে তাকাবে, কি কাণ্ডটা আপনারা করেছেন। তাই সেটা যেন নিখুঁত হয়, নির্দোষ হয়, যে এমনভাবে আমরা করবো যেটার থেকে একটা নতুন জাতির জন্মগ্রহণ করলো। আপনারা জন্মগ্রহণের
এই সূতিকাগারটা তৈরি করে দিলেন, এখন সে তরতর করে এগিয়ে যেতে থাকবে। সেই আবেদন আপনাদের কাছে, এই পর্যন্ত যেটুকু করেছেন এটা ইতিহাসের একটা স্মরণীয় অধ্যায় রচনা করেছেন, সেই অধ্যায় থাকলো। এটাকে একেবারে নিখুঁত করার জন্য যে কয়টা বা দিন বাকি আছে নির্বাচন পর্যন্ত, যাতে করে কোনো রকমের মনের মধ্যে কষ্ট না নিয়ে, কোনো রকমের মনের মধ্যে খুঁতখুঁতি না নিয়ে নির্বাচন করতে পারি, যে হ্যাঁ আমরা জানি আমি কি অর্জন করতে চাচ্ছি, আমরা কি অর্জন পরিষ্কার আমাদের সামনে, আমরা সবাই মিলে করছি। আমরা কিছু বোঝাপড়া করেছি, এটা দেশের জন্য করেছি, জাতির জন্য করেছি, এটাই একমাত্র সুযোগ। আর এই সুযোগ আর জীবনে আসবে না। ওই আলাদিনের সেই দৈত্য আর ফিরে আসবে না। একবারই সে একবার জিজ্ঞেস করবে, আর জিজ্ঞাসা করবে না, আর আমরা সুযোগও পাবো না। কাজেই এইবারই যেন আমরা সেটা সমাপ্ত করতে পারি। আপনাদের সবাইকে অশেষ ধন্যবাদ। আর বিশেষ করে ঐকমত্য কমিশনের যারা সদস্য, যারা দিনরাত পরিশ্রম করেছেন, তাদেরকে ধন্যবাদ। এবং প্রফেসর আলী রিয়াজকে ধন্যবাদ, কত ধৈর্য সহকারে উনি করে গেছেন। এটা এত এত পরিশ্রম করে এটা করবেন, এটা আমার মনে আসে নাই তখন যখন আমি আলাপ করলাম। এখন দেখছি ওনার যে কন্ট্রিবিউশন আপনাদের সবার সঙ্গে এই দিনের পর দিন আলাপ করে একটা রাস্তা বার করার জন্য, সেটা যেন আমরা সফল হই, সবাই মিলে সফল হই। সবাই মিলে পরিশ্রম করেছেন আপনারা। কাজে এটার জন্য আমরা এটা ব্যর্থ হবার কোনো সুযোগ নেই আমাদের কাছে। আমি সে কথাটাই জোর দেওয়ার জন্যই বারে বারে বলছি, এই একমাত্র সুযোগ, এবং আমাদেরকে এটা গ্রহণ করতেই হবে। এটার থেকে বিচ্যুত হবার উপায় নেই। সমঝোতা বলেন, ঐক্য বলেন, যাই বলেন, যখন নির্বাচনে যাব একমত হয়ে সবাই যাব। এর মধ্যে কোনো দ্বিমত আর আমরা রাখবো না। এই একমাত্র আমাদের জীবনের অভিজ্ঞতা, এটাই হবে। একটাই অভিজ্ঞতা পাবো, এই জিনিসটা আমরা করতে পেরেছি, সুন্দরভাবে করতে পেরেছি। আপনাদের সবাইকে অশেষ ধন্যবাদ। এবং এটা সফলভাবে আমরা সমাপ্ত করি, নির্বাচনের সমাপ্ত করে আমরা উৎসব করব যে আমরা করে ফেলতে পারি। এই অংশ এটাই চলতে চলতে নির্বাচনে চলে যাবে। নির্বাচনে এটা প্রতিফলিত হবে যা যা আমরা এগুলো আলাপ করতে চেয়েছি। আপনাদের সবার সাফল্য হোক কামনা করছি, এবং দেশের মঙ্গল হোক। যে সমস্ত ভয়ঙ্কর কথাবার্তা আমরা শুনি, সেই ভয়ঙ্কর কথাবার্তা যেন বাস্তবে আমাদেরকে দেখতে না হয়। আমরা সুন্দরভাবে নির্বাচন করে নতুন যাত্রা আমরা শুরু করবো জাতি হিসেবে। এটা মহা উৎসবে আমরা যাত্রা শুরু করব। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় প্রধান। জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে বক্তব্য রাখছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সরাসরি দেখাচ্ছিলাম আমরা। আনুষ্ঠানিক বিচার শুরু হলো হত্যার পর আশুলিয়ায় 6 জনকে পুড়িয়ে দেওয়ার অভিযোগে করা মানবতা বিরোধী অপরাধ মামলার সূচনা বক্তব্যে চিফ প্রসিকিউটর বলেছেন, তাদের হাতে অকাট্য প্রমাণ রয়েছে। এই তথ্য প্রমাণ দিয়ে পৃথিবীর যে কোনো আদালতে অভিযুক্তদের বিচার করা সম্ভব। এদিন জুলাই আগস্টে কুষ্টিয়ায় 7 জনকে হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফ, হাসানুল হক ইনু সহ 5 জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করেছে তদন্ত সংস্থা। লাশের উপর ছুঁড়ে ফেলা হচ্ছে লাশ। গত বছরের 5 আগস্ট শেখ হাসিনার পতনের দিনে ঢাকার আশুলিয়ায় ঘটে এই নারকীয় ঘটনা। 6 জনকে গুলি করে হত্যার পর মরদেহ তোলা হয় ভ্যান গাড়িতে। পরে পাশে থাকা মোটরসাইকেলের পেট্রোল নিয়ে এসে ধরিয়ে দেওয়া হয় আগুন। প্রসিকিউশন বলছে, তখনও জীবিত ছিলেন একজন, তাকেও পুড়িয়ে হত্যা করা হয়। তদন্ত রিপোর্ট, আনুষ্ঠানিক অভিযোগ গঠন সহ সব আইনি প্রক্রিয়া শেষে রোববার শুরু হয় এই মামলার বিচার। এদিন সূচনা বক্তব্য উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর। বলেন, তাদের হাতে অকাট্য প্রমাণ রয়েছে, যা দিয়ে বিশ্বের যে কোনো আদালতে অভিযুক্তদের বিচার করা সম্ভব। আমরা যেটা বলেছি যে আমাদের কাছে যে ধরনের এভিডেন্স আছে সেগুলো কোনো বিচ্ছিন্ন এভিডেন্স নয়, এগুলো অকাট্যভাবে প্রমাণ করার মতো একটা অকাট্য প্রমাণ শৃঙ্খল, যার মাধ্যমে আমরা এই বিচারটাকে অত্যন্ত স্পষ্টভাবে প্রমাণ করতে পারবো, এবং দুনিয়ার যে কোনো আদালতেই যাওয়া হোক না কেন এই সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে অপরাধীদের সাজা নিশ্চিত করা সম্ভব। শুনানিতে ট্রাইব্যুনাল 2-এর চেয়ারম্যান চিফ প্রসিকিউটরের কাছে জানতে চান, সশস্ত্র বাহিনীর সদস্যদের বিচার এই ট্রাইব্যুনালে হবে কিনা। জবাবে তাজুল ইসলাম বলেন, এই বিতর্কই অহেতুক। এই প্রশ্ন তোলার সুযোগ নেই যে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট আর্মড ফোর্সেসের লোকদের বিচার করতে পারবে কিনা। এটা অকাট্যভাবে প্রমাণিত, এবং আইনের প্রত্যেকটা ধারা উপধারা উল্লেখ করে আমরা ট্রাইব্যুনালকে দেখিয়েছি যে এই আইনটা মূলত আর্মড এবং অক্সিলিয়ারি ফোর্সের বিচারের জন্য।
এদিকে জুলাই আগস্টে কুষ্টিয়ায় 7 জনকে হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফ, হাসানুল হক ইনু সহ 5 জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করেছে তদন্ত সংস্থা। তাদের বিরুদ্ধে অভিযোগ এনে তাদের বিরুদ্ধে তদন্ত রিপোর্ট দাখিল করা হয়েছে। তদন্ত রিপোর্টের পর্যালোচনা সাপেক্ষে চিফ প্রসিকিউটর আগামী 29 তারিখের মধ্যেই তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করবেন। এদিকে ট্রাইব্যুনাল 2-এ আবু সাইদ হত্যা মামলার 5ম দিনের সাক্ষ্য গ্রহণ হয়েছে, আর ট্রাইব্যুনাল 1-এ হয় চানখারপুল মামলার 7ম দিনের সাক্ষ্য গ্রহণ। আরও কয়েকটি মামলার শুনানি হয় ট্রাইব্যুনালে। মাইনুল মারুফ, যমুনা নিউজ, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর প্রথম কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের সমস্যা সমাধান ও প্রত্যাশা পূরণে কাজ করে যাওয়ার অঙ্গীকার করেন ডাকসুর নবনির্বাচিত প্রতিনিধিরা। প্রথম সভায় সিনেটে ডাকসুর 5 জন ছাত্র প্রতিনিধি ঠিক করা হয়েছে। সকালে উপাচার্যের সভাপতিত্বে প্রথম কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত হয়। এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হলো ডাকসুর কার্যক্রম। রবিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খানের সভাপতিত্বে ডাকসুর প্রথম কার্যনির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত হয়। সভায় নবনির্বাচিত ভিপি সাদিক কায়েম, GS/SM ফরহাদ, AGS সহ কমিটির 27 জন নেতা উপস্থিত ছিলেন। ডাকসু নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় সাংবাদিকদের ধন্যবাদ জানান উপাচার্য। সাংবাদিকদের একটি বিশাল অবদান আছে। সভা শেষে ব্রিফ করেন ডাকসুর GS/SM ফরহাদ। জানান, পরিচিতি পর্ব শেষে ডাকসুর পক্ষ থেকে সিনেটে 5 জন প্রতিনিধির নাম ঠিক করা হয়েছে। সিদ্ধান্ত নিয়েছি আমরা শর্ট টাইমের মধ্যে এক্সিকিউটিভ প্ল্যানগুলো গ্রহণ করব। প্রত্যেকটা বিভাগ এবং যারা নির্বাচিত প্রতিনিধি তাদের 12 মাসে কী কাজ হতে পারে, কোন উইকে কী কাজ হতে পারে, টোটাল প্ল্যানটা আমরা শর্ট টাইমের মধ্যে করে আমরা কাজে নেমে পড়ব ইনশাল্লাহ। পরে ভিপি সাদিক কায়েম বলেন, প্রথম সভার মধ্য দিয়ে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হলো। শিক্ষার্থীদের সমস্যা সমাধান ও প্রত্যাশা পূরণে কাজ করে যাওয়ার অঙ্গীকার করেন তিনি। হার জিতের কিছু নেই, আমরা সবাই জিতে গিয়েছি। ডাকসু নির্বাচনের মাধ্যমে জুলাই প্রজন্ম বিজয়ী হয়েছে। ডাকসু নির্বাচনের মাধ্যমে শহীদদের আকাঙ্ক্ষা বিজয় হয়েছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের 40,000 শিক্ষার্থীরা বিজয়ী হয়েছে। তো আমাদের যারা সহযোগিতারা আছে তাদের যে ইস্তেহার, তাদের যে প্রত্যাশা, সে প্রত্যাশায় আমরা বাস্তবায়ন করবো। তারা প্রত্যেকে একজন আমাদের উপদেষ্টা হিসেবে কাজ করবে। আগামী 1 বছরের কর্মপরিকল্পনা তৈরি করে শিগগিরই কাজে নেমে পড়ার কথা জানান ডাকসুর নির্বাচিত প্রতিনিধিরা। আপনাদেরকে জানিয়ে দেব আমরা এই মাসে কি কাজ করছি। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। মানুষ কারো চাকরি করার জন্য আসেনি, মানুষের জন্ম হয়েছে উদ্যোক্তা হওয়ার জন্য, এই মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে শ্যামলীতে PKSF এর নতুন ভবন উদ্বোধন করে তিনি বলেছেন, প্রতিষ্ঠানটির পূর্বের কাঠামোতে পরিবর্তন এসেছে, তবে বড় আকারে বিনিয়োগ সম্ভব। অন্তর্বর্তী সরকার প্রধান বলেন, দারিদ্র্য নিরসনের পথে আমাদের যাত্রা দীর্ঘ, প্রস্তুতি পর্ব ছিল বেশ শক্ত। সকালে শ্যামলীতে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের নতুন ভবন উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। অনুষ্ঠানে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের সূচনা লগ্নের স্মৃতিচারণ করেন প্রধান উপদেষ্টা। PKSF আসলে হওয়ার কথা ছিল না, এরকম একটা প্রতিষ্ঠানের কোনো কারণ ছিল না, ঘটনাচক্রে এটা হয়েছে। তিনি বলেন, PKSF এর আগের কাঠামোর মধ্যে পরিবর্তন হয়েছে, তবে বিনিয়োগের মধ্যে যেতে পারলে বড় আকারে হতে পারে। নতুন প্রজন্মের ভাবনায় অনেক পরিবর্তন এসেছে উল্লেখ করে ডক্টর ইউনূস বলেন, PKSF এর নানা আইন কানুনে নানাভাবে দূরত্ব তৈরি হয়েছে, সেগুলো সংশোধন করা যায় কিনা তা খতিয়ে দেখার তাগিদ দেন তিনি। PKSF আগের কাঠামো নিশ্চয় পরিবর্তন করেছে, অনেক নিয়ম কানুনের মধ্যে পরিবর্তন হয়েছে ইতিমধ্যে। বিনিয়োগের মধ্যে যেতে পারলে এটা একটা বড় আকারে জিনিসটা হতে পারে, এটাই শুধু বলার জন্য। এটা আবার নতুন করে চিন্তা করা, যে এইটাকে গ্রহণ করে এটাকে সম্প্রসারণ করা যায় কিনা, আর আইন কানুনের মধ্যে যে সমস্ত দূরত্ব সৃষ্টি হয়েছে ইতিমধ্যে সেগুলো সংশোধন করা যায় কিনা। অন্তর্বর্তী সরকার প্রধান বলেন, দারিদ্র্য নিরসনে বাংলাদেশের পথ চলা দীর্ঘ, প্রস্তুতি পর্বও ছিল বেশ কঠিন। তিনি বলেন, এখন আমরা এমন পর্যায়ে পৌঁছেছি যে বিনিয়োগের জন্য অর্থের অভাব হবে না, কেননা সবার আস্থা অর্জন করা গেছে। উদ্যোক্তা তৈরির জন্য অর্থনৈতিক ব্যবস্থাকে গড়ে তোলার তাগিদও দেন তিনি। আমাদের যাওয়ার পথ দীর্ঘ, কিন্তু আমাদের প্রস্তুতির পর্ব খুব শক্ত। বাংলাদেশের যে প্রস্তুতি দারিদ্র্য নিরসনের অন্য কোনো দেশে এরকম হয়েছে বলে মনে হয় না। কাজে ওই যে স্টেজে এসছি, এখন একেবারে বড় আকারে চলে যাওয়ার সময় এসছে, এটা পারা যাবে। ঠিকভাবে এই ফাইন্যান্সিয়াল সিস্টেমকে গড়ে তুললে আমরা সত্যি সত্যি মানুষকে উদ্যোক্তা করতে পারি।
ডক্টর ইউনূস আরও বলেন, মানুষ কারো চাকরি করার জন্য আসেনি, মানুষের জন্ম হয়েছে উদ্যোক্তা হওয়ার জন্য। প্রযুক্তি আমাদেরকে একেবারে বিশ্বের সঙ্গে যুক্ত করে দিয়েছে সমস্ত কাজে, কাজেই সেই প্রযুক্তিকে ব্যবহার করে এখন সময় এসছে যে আমরা প্রতিটি মানুষকে তার সৃজনশীলতাকে কেন্দ্র করে যেখানে যেতে চায় সেখানে যাওয়ার সুযোগ আমরা করে দিতে পারি। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। সংসদীয় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে ফরিদপুরের ভাঙ্গায় 3 দিনের সড়ক ও রেলপথ অবরোধ কর্মসূচিতে নেমেছে 2 ইউনিয়নের মানুষ। এছাড়া পাবনার বেড়ায় সকাল সন্ধ্যা হরতাল চলছে। ফরিদপুর 4 আসন থেকে ভাঙ্গার আলগি ও হামিরদি ইউনিয়নকে বিচ্ছিন্ন করার প্রতিবাদ জানাচ্ছেন এলাকাবাসী। সকাল থেকে পুকুরিয়া বাস স্ট্যান্ড, হামিরদি, মনসুরাবাদ, ভাঙ্গা হাসপাতাল মোড় এলাকায় গাছের গুঁড়ি ফেলে মহাসড়ক অবরোধ করেছেন তারা। এতে ঢাকা খুলনা, ঢাকা বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ করা হয়েছে, রেলপথও অবরোধ করা হয়েছে। বন্ধ রয়েছে পদ্মা সেতু হয়ে দক্ষিণবঙ্গের সাথে ট্রেন চলাচল। এদিকে আন্দোলনের নেতৃত্ব দেওয়ার অভিযোগে আলগি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে আটক করেছে পুলিশ। আরেকদিকে পাবনা 1 আসনের পুনর্বিন্যাসের দাবিতে বেড়া উপজেলায় চলছে সর্বদলীয় সংগ্রাম কমিটি সকাল সন্ধ্যা হরতাল। উপজেলার সব দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান, আঞ্চলিক সড়কগুলোতে যান চলাচল সব বন্ধ রয়েছে। এতে করে চলাচলকারীরা পড়েছেন বিপাকে, যদিও পাবনা থেকে রাজধানীমুখী বাস বিকল্প পথে চলছে। যদিও সংসদীয় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে ফরিদপুরে চলা অবরোধ বিকেলের মধ্যে তুলে নিতে আলটিমেটাম দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সাধারণ মানুষের এই দুর্ভোগ কোনোভাবেই বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। এগুলো জনগণের কিন্তু ভোগান্তি হচ্ছে। এই 2টা ইউনিয়নে কতজন লোক আর কতজন ভোটার আর কত প্রায় লাখ লাখ লোকের কিন্তু আপনি জিম্মি করে রাখছেন। এটা কিন্তু কোনো অবস্থায় বরদাস্ত করা হবে না। আমরা হয়তো এই আজকেই বিকালের মধ্যে যদি এটা তারা সমাধান না করে, আমরা আইন প্রয়োগের মাধ্যমে এটা করে দেব। এটা ক্ষেত্রে আমার মনে হয় আপনাদের সবাই সাহায্য সহযোগিতা লাগবে। রাজধানীর খাল দখলের খেসারত দিতে হচ্ছে নগরবাসীকে। অল্প বৃষ্টিতে পানি জমছে, এতে করে পথচারী যাত্রীরা পড়েছেন চরম ভোগান্তিতে। সকালের বৃষ্টিতে রাজধানীর অনেক এলাকার সড়ক তলিয়ে যায়। 2-1টি এলাকার পানি ঘন্টা 2-এর মধ্যে নেমে গেলেও বেশিরভাগ এলাকায় জলাবদ্ধতা ছিল 4 থেকে 5 ঘন্টা পর্যন্ত। রাজধানীর মিরপুর এলাকার অন্যতম ব্যস্ত এই সড়ক যেন নদী। বৃষ্টির জমে থাকা পানিতে শিশুরা মেতে উঠেছে উল্লাসে। শৈশবের সুখে ওরা ভাসলেও চরম ভোগান্তি নাজেহাল পথচারী যাত্রীরা। জমে থাকা বৃষ্টির পানিতে বিকল হচ্ছে যান, গন্তব্যে যাওয়ার বিকল্প পথ খুঁজছেন কেউ কেউ। এই যেমন 10ম শ্রেণী পড়ুয়া আরিবা স্কুল থেকে ফিরছেন স্বজনের সাথে, কিন্তু এ পথে যাওয়ার তো উপায় নেই, বাধ্য হয়ে খুঁজছেন বিকল্প পথ। এটা একদম সবসময় একটু বৃষ্টি হলেই এই রাস্তাটা পানির নিচে সবসময়। আমার মনে হয় যে সরকার এটা করা উচিত। আসলে একটা কিছু করা উচিত। হয়তো সরকার একটু আইডেন্টিফাই করতে টাইম লাগতেছে হয়তো বা। কালশী সড়কের এই জলাবদ্ধতার অন্যতম কারণ পাশের এই খালটির অনেক অংশ দখল হয়ে যাওয়া। কোথাও কোথাও সংকুচিত হয়েছে পানি প্রবাহের জায়গা। বর্জ্য দূষণও আটকে দিচ্ছে পানির স্বাভাবিক প্রবাহ। এই খালটা চলে গেছে, ভাটান ট্যাক হয়ে বের হয়ে গেছে এবং এটা খুব বড় খাল। এই খালটা আসতে 12 নম্বর বিআরটি থেকে আসছে। দক্ষিণ সাইডে যে বাড়িগুলো করে ফেলছে, এই বাড়িগুলো সরকারি জায়গায় করছে এবং খালের উপরেই করছে। এই খালটা তখন থেকে বন্ধ হয়ে গেছে, ভালোভাবে নিষ্কাশন হয় না। যে খালটা পলাশনগর এখানে ঢুকলে চাপা হয়ে গেছে, 2 সাইডটা বাড়ি করছে, একটা বিল্ডিং উঠেছে। নগরবাসী বলছেন বারবার কথা দিয়েও কথা রাখছে না সিটি কর্পোরেশন। তাদের অভিযোগ খালগুলো দখলমুক্ত করার দৃশ্যমান কোনো অগ্রগতি না থাকায় ভোগান্তি পিছু ছাড়ছে না। আতঙ্কে থাকি, রাস্তার সাইড দিয়ে হাঁটতে গেলে দেখা গেছে মান হলে ডাকনা, বাই চান্স আমরা দেখতে পাই না, পা ফসকে যাওয়াটা অ্যাক্সিডেন্ট হওয়ার দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা থাকে। ঢাকনাটা খোলা আছে, ওইটা যদি ভয় পাচ্ছিলাম যে ওই যে কিছুদিন আগে একটা লোক মারা গেছে না, একটা মহিলা মারা গেছে, ওইটার ভয় পাচ্ছিলাম। আমাদের এলাকাবাসীদের জন্য এটা খুব একটা বড় দুর্ভোগ। ঠিক, আমরা রাস্তা পার হতে পারি না, এখানে বাজার আছে, মানুষজন বাজারে আসতে পারে না। দিনভর উত্তরা, শেওড়াপাড়া, কাজীপাড়া, শান্তিনগর, নিউ মার্কেট এলাকা সহ অনেক এলাকাতেই এমন জলাবদ্ধতা দেখা গেছে। আল আমিনা কহন, যমুনা নিউজ, ঢাকা। বিজ্ঞানীদের অসামান্য চেষ্টা ও গবেষণায় প্রতিকার খুঁজে পেয়েও বঞ্চিত থেকেছে বাংলাদেশে আবিষ্কৃত কোভিড ভ্যাকসিন বঙ্গোভ্যাক্স। পূর্ণাঙ্গ ফর্মুলা আবিষ্কারের পরেও ট্রায়াল অনুমোদনে সরকারের অসহযোগিতায় এর উৎপাদন আটকে যায়। আমদানি করা ভ্যাকসিনে সরকার খরচ করে কোটি টাকা,
কোটি ডলার, তবে আর কোনো বাধা থাকছে না এমনটি বলছে উৎপাদনকারী প্রতিষ্ঠান গ্লোব বায়োটেক। প্রথমবারের মতো ইউএস পেটেন্ট অর্জনে বঙ্গোভ্যাক্স এখন বাণিজ্যিক উৎপাদন ও রপ্তানিতেও এগিয়ে যাবে বলে আশা প্রতিষ্ঠানটির। করোনাকালে কোটি কোটি ডলার আয় করেছে ফাইজার, মডার্নার মতো ভ্যাকসিন উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো, কিন্তু একই সময়ে গবেষণায় অনেক অগ্রসর হয়েও বাণিজ্যিক উৎপাদনে আসতে পারেনি বাংলাদেশে আবিষ্কৃত কোভিড-19 টিকা বঙ্গোভ্যাক্স। মহামারীর সময়ে একদল বাংলাদেশি বিজ্ঞানী এগিয়ে আসেন নিজস্ব জ্ঞান ও প্রযুক্তিতে ভ্যাকসিন আবিষ্কারে। সফলতাও আসে। বঙ্গোভ্যাক্স নাম দিয়ে তারা টিকা আবিষ্কার করেন। এটি মানবদেহে ট্রায়ালের আগে উচ্চতর প্রাণী হিসেবে বানরের শরীরে পরীক্ষাও করা হয়, যা দেশের ইতিহাসে প্রথম। উৎপাদক প্রতিষ্ঠান গ্লোব বায়োটেকের দাবি, বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিল ও সরকারের খামখেয়ালির কারণে সঠিক সময়ে মেডিকেল ট্রায়ালের সুযোগ পায়নি বঙ্গোভ্যাক্স। তবে কয়েক বছর পর হলেও আবিষ্কারের মৌলিকত্ব ও কার্যকারিতার স্বীকৃতি হিসেবে ওষুধ শিল্পে প্রথম ইউএস প্যাটেন্ট পেয়েছে বঙ্গোভ্যাক্স। হসপিটালে গিয়ে খুঁজে আসছে যে কোথায় সেই কোভিড রোগী আছে, তাদের সংস্পর্শে গেছে, সেখান থেকে ভাইরাস নিয়ে আসছে। এটি যেটি অরিজিনাল প্রযুক্তি, সুতরাং আমরা এখন টিকা তৈরির জন্য, বা আমরা পরে বলবো টিকা ছাড়া অন্যান্য যে জেনেটিক ডিজিজ থেকে ভালো করার জন্য এই প্রযুক্তি ব্যবহার করে অন্যান্য পার্সোনালাইজ মেডিসিনও আমরা তৈরি করতে পারবো। যুক্তরাষ্ট্রের দেয়া এই মেধাসত্ত্বে রয়েছে 30টি স্বীকৃতি, যাতে রয়েছে mRNA প্রযুক্তির ভ্যাকসিনের সত্ত্ব ও ক্যান্সার, ডায়াবেটিক্স, অটোইমিউন ও রক্তের দুরারোগ্য রোগের ওষুধ তৈরির অনুমোদন। যে লেভেলের গবেষণাটা ছিল সেটি আমাদের হয়তো অজ্ঞতার বা আমাদের না জানার কারণে হয়তো আমরা সেটিকে ভালো বুঝতে পারিনি, এবং সেই সময় দেশ বিদেশে যেভাবে গবেষণাগুলো হচ্ছিল এবং সেই ধারাবাহিকতাই কিন্তু এখানে হয়েছিল। পৃথিবীব্যাপী কিন্তু বায়োলজিক্সের যুগ শুরু হয়েছে। আমরা এলডিসি গ্র্যাজুয়েশন নিয়ে গত 6 মাস যাবৎ বা 1 বছর যাবৎ কথা বলতেছি। ওখানে কি বলি, আমাদেরকে 24শে নভেম্বর 2026-এর পর থেকে প্যাটেন্টের জন্য রয়্যালটি দিতে হবে। আজকে কিন্তু সেই প্যাটেন্ট রয়্যালটি পাওয়ার লোক বাংলাদেশে তৈরি হয়েছে। গ্লোব ফার্মাসিউটিক্যালসের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জানান, অনুমোদনের জটিলতায় আটকে যায় 14 কোটি বঙ্গোভ্যাক্সের বৈশ্বিক ক্রয়াদেশ। যেন আমি আর বিক্রি করতে না পারি, কারণ আমার কাছে তো ধরেন 23টা কান্ট্রির অ্যাম্বাসেডার মিটিং করছে এবং 14 কোটি ভ্যাকসিনের অর্ডার দিছে। তা আমি তো এক্সপোর্ট করলে অন্তত $3 বিলিয়ন পাইতাম। হিউম্যান ট্রায়াল পারমিশন যখন আমাকে দেওয়া হয়েছে, খুব টাইমিং মতো তারা দিছে, মানে যেন করোনা পৃথিবীতে না থাকে। উদ্ভাবনে সম্পৃক্তরা বলছেন, এই আবিষ্কার ওষুধ শিল্পে গবেষণায় বাংলাদেশের সক্ষমতারই প্রমাণ। আমরা দেশের জন্য একটা কিছু করছি, এটা গর্ব করি। আমার গর্ব মানে সবার গর্ব। তানজিম শাফিন, যমুনা নিউজ, ঢাকা। বিগত সরকারের সময় পাচারকৃত অর্থ অনুসন্ধানের চেষ্টা করছে সরকার, জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। সকালে মিরপুর বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস বিইউপি ন্যাশনাল ল ফেস্ট 2025-এর সমাপনী অনুষ্ঠানে তিনি কথা বলেছেন। আন্তর্জাতিক পত্রিকার প্রতিবেদন উল্লেখ করে তিনি বলেন, বিগত লুটেরা সরকার দেশ থেকে প্রতি বছর 19 লক্ষ কোটি টাকা পাচার করেছে, যা 3 বাজেটের সমান। অ্যাটর্নি জেনারেল বলেন, বার কাউন্সিল পরীক্ষায় প্রশ্ন ফাঁসের কোনো সুযোগ নেই। এই পরীক্ষার কার্যক্রম স্বচ্ছতার সাথে এগিয়ে নেওয়া হচ্ছে। আয়োজকরা জানিয়েছেন, ফেস্টের মূল লক্ষ্য বিওপির ছাত্রছাত্রীদের আইন চর্চা, নীতি নির্ধারণ, পাবলিক স্পিকিং এবং আন্তঃবিশ্ববিদ্যালয় সম্পর্ক উন্নয়ন করা। উৎসবে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রায় 400 শিক্ষার্থী ও 50 জন বিশিষ্ট বিচারক অংশ নেন। Farhad Maisha on average secured the highest oral round scores across. This concludes our awards for the BUP National Movement. $234 বিলিয়ন পাচার হয়েছে, যার প্রতি বছর $16 বিলিয়ন পাচার হয়েছে। বাংলাদেশের প্রায় 3 বছরের বাজেটের সমান লুটেরা 15 বছরে বাংলাদেশ থেকে পাচার করেছে, সেটা যেটা আন্তর্জাতিক পত্রপত্রিকায় এসেছে। আমরা মাটি খুঁড়ে সেই তথ্য বের করার চেষ্টা করছি। নুরুল হক নূরের উপর হামলাকারীদের 48 ঘন্টার মধ্যে আইনের আওতায় না আনলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ও সচিবালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। দুপুরে ঢাকা মেডিকেলে নূরের শারীরিক অবস্থা নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এমন হুঁশিয়ারি দিয়েছেন। একই সাথে হামলায় জড়িতদের গ্রেফতারে ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগও দাবি করেন দলটির নেতারা।
আরও জানিয়েছেন যে নূরকে আরও কিছুদিন হাসপাতালেই থাকতে হবে। আর গণ অধিকার পরিষদ সভাপতিকে বিদেশে উন্নত চিকিৎসার ঘোষণা দিয়েও সরকার টালবাহানা করছে বলে নেতারা অভিযোগ করেন। জানান নূর দেশেই চিকিৎসা করাবেন, প্রয়োজনে দল এবং পরিবারের পক্ষ থেকে তাকে বিদেশে চিকিৎসার জন্য পাঠানো হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা এই ঘটনার সাথে সম্পৃক্ত, যে কারণে স্বরাষ্ট্র উপদেষ্টাকে এই ঘটনার দায় নিয়ে অবশ্যই পদত্যাগ করতে হবে। অন্যথায় 48 ঘন্টা পরে যদি গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা সচিবালয় কিংবা যমুনা ঘেরাও করে, এর পুরোপুরি দায় বর্তাবে সরকারের উপরে।